প্রার্থিতা বহাল বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল আবেদন। জাকসু নির্বাচনে 10 বিভাগ ও 1 অনুষদের ফলাফল ঘোষণা। শেষ খবরে গিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল ফল মেনে নেয়ার ঘোষণা সব প্রার্থীর। তীব্র শীতে কাঁপছে উত্তর জনপদ। বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। এবং মাদুরোকে অপহরণের পর এবার ভেনেজুয়েলার জ্বালানি যুক্তরাষ্ট্রে নেয়ার ঘোষণা ট্রাম্পের। সেনা অভিযানের পরবর্তী টার্গেট মেক্সিকো ও কলম্বিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো চলছে প্রার্থিতা বহাল বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন। এর আগে গত 2 দিনে 164টি আপিল আবেদন জমা পড়ে ইসির অঞ্চল ভিত্তিক 10টি বুথে। 3,406টি মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে 2,568টি জমা পড়ে। এর মধ্যে 1,842টি মনোনয়ন বৈধ ঘোষণা করে 723টি বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিকে এনজিও বিষয়ক ব্যুরোতে চলছে সুষ্ঠু ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্য নাগরিক পর্যবেক্ষণ শীর্ষক আলোচনা। এতে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ন্যাশনাল ইলেকশন প্রজেক্টের আনুষ্ঠানিক আমরা সবাই সম্মানের সাথে দাঁড়িয়ে তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় আমাদের দর্শক, এই নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, নির্বাচনের মনোনয়ন বহাল এই বাতিলের আপিলের 3 দিনের চিত্র আপনি কেমন দেখছেন? কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। সোনিয়া, আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টা আসলে জানিয়েছেন যে 723টি যে মনোনয়নপত্র সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তো আমরা যদি সেই হিসেবটা করি, আজকে কিন্তু তৃতীয় দিন চলছে এবং তৃতীয় দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 164টি আবেদন গতকাল পর্যন্ত ছিল এবং আজকে হয়তো আরও 70 থেকে 100টি আবেদন আজকে পড়তে পারে। তো সেই হিসাবে আসলে প্রতিদিন 100 করে যদি পড়ে, আমরা অনুমান করতে পারি যে 500-550-র মধ্যে আসলে হয়তো বা মনোনয়নপত্রের বিরুদ্ধে যে রিটার্নিং কর্মকর্তা যে মনোনয়নপত্রগুলো বাতিল করেছেন কিংবা যেগুলোকে বৈধ ঘোষণা করেছেন সেগুলোর বিরুদ্ধে বা পক্ষে আসলে আপিল আসতে পারে। তো সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই আমরা জেনেছি যে আজকেও কিন্তু প্রার্থীরা যাদের মনোনয়নপত্র আসলে বৈধ ঘোষণা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে কেউ বা কারা বা যারা সংক্ষুব্ধ রয়েছেন তারা আসলে তাদের বৈধতার বিরুদ্ধে আপিল করছেন, তারাও যেরকম আসছেন। এছাড়া যাদের মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করা হয়েছে তাদেরও মধ্যে সংক্ষুব্ধরা কিন্তু আসছেন। এছাড়া যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এনজিও ব্যুরোতে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য। সেটি হচ্ছে পোস্টাল ব্যালটের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু 5 তারিখ শেষ হয়েছে এবং আজকে তিনি যে চূড়ান্ত সার্বিক যে চিত্রটি জানিয়েছেন সেখানে জানিয়েছেন যে 15,33,000 দেশে এবং বিদেশে যারা ভোটার রয়েছেন, যারা পোস্টাল বিডির মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আসলে ভোট দেন তারা রেজিস্ট্রেশন করেছেন এবং এর মধ্যে তিনি আসলে জানিয়েছেন যে 7,000-এর মতো ভোটারকে তারা এখনো পেন্ডিং রেখেছেন, কারণ তাদের যে ঠিকানা দেওয়ার বিষয়টি তারা এখনো আসলে পূর্ণাঙ্গভাবে করতে পারেননি। তবে তারা চেষ্টা করছেন এই 7,000 ভোটারকেও যেন এটির সঙ্গে অঙ্গীভূত করা যায়। এছাড়া তিনি যে বিষয়টি আসলে জানিয়েছেন যে পর্যবেক্ষকদের যে ভূমিকা, গত 3টি নির্বাচনকে তিনি সাজানো উল্লেখ করে বলেছেন যে পর্যবেক্ষকদের যে ভূমিকা রাখার কথা তারা কিন্তু সেটি রাখেননি, সেই জন্য আসলে বিতর্কিত নির্বাচনগুলো আরও বিতর্কিত হয়েছে, আরও সাজানো হয়েছে। এবং তিনি প্রত্যাশা করেছেন যে এবারকে আসলে 300টি আবেদন পড়েছিল পর্যবেক্ষক সংস্থার জন্য, সেক্ষেত্রে আসলে সেখান থেকে 81টি পর্যবেক্ষক সংস্থাকে আসলে তাদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং তিনি ধারণা করছেন যে এবার কাজে 81টি পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে
নিয়োগ দেওয়া হচ্ছে বা তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে তারা এবারকার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবং তিনি বলেছেন যেন এই ক্ষেত্রে আসলে জবাবদিহিতা স্পষ্টতার দিকে যদি পর্যবেক্ষক সংস্থাগুলো গুরুত্ব দেয়, তবে নির্বাচন কমিশন এক ধাপ কাছেই রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য এবং সব ধরনের সহযোগিতা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং আমরা এখন অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যেই আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই ব্রিফিংয়ের কক্ষ থেকে আসলে বের হয়ে আসবেন এবং তার সঙ্গে আমরা পরবর্তী আলোচনা করার জন্য আসলে অপেক্ষা করছি এবং তখন তিনি আরও কিছু জানালে আমি তখন আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে 10টি বিভাগ ও একটি অনুষদের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের AKM রাকিব। তিনি পেয়েছেন 1142 ভোট। রাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জুবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন 1031 ভোট। জিএস পদে 1069 ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জুবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা, তিনি পেয়েছেন 570 ভোট। এজিএস পদে এগিয়ে অদম্য জুবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা, তিনি পেয়েছেন 1020 ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 899 ভোট। দর্শক, এ নিয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোদাসির আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। মোদাসির, আপনি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন, জকসু নির্বাচনে ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে, জানাবেন আমাদের। ভবনের সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি প্রজেক্টরে দেখানো হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষের অবস্থান এবং এই ভবনের নিচতলাতে কিন্তু অডিটোরিয়ামে চলছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষ করা হয়েছে, যেখানে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত কিন্তু চলতেছে ভোট গণনা। তো আমার কাছে এই পর্যন্ত 13টি কেন্দ্রের ফলাফল রয়েছে। এর মধ্যে যতটুকু আমি আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে ভিপি পদে এখন পর্যন্ত কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে আছে। তিনি পেয়েছেন 1359। তিনি যে ছাত্রদল সমর্থিত AKM রাকিব পেয়েছেন 1457টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম, তিনি পেয়েছেন 1359টি ভোট। এদিকে জিএস পদে কিন্তু এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আব্দুল আলিম আরিফ পেয়েছেন 1444টি। খাদিজাতুল কুবরা, যিনি ছাত্রদল সমর্থিত প্যানেল, তাই তিনি পেয়েছেন 724টি। আর এজিএস পদে এখানেও এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেল মাসুদ রানা, তিনি পেয়েছেন 446টি। আর তানজিল, যিনি ছাত্রদল সমর্থিত, তিনি পেয়েছেন 1159টি ভোট। তো এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে পাওয়া। তো আমি এখন চেষ্টা করব একজন শিবির সমর্থিত প্যানেলের একজনের সাথে কথা বলার চেষ্টা করতে। জি, আপনি একটু বলবেন আপনার নাম? জি, আমি মাসুদ রানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জুবিয়ান ঐক্য প্যানেলে এজিএস পদপ্রার্থী। আপনি তো শিবির সমর্থিত, আপনাদের এখন অবস্থান কি? যে ফলাফল এখন পর্যন্ত আসছে তা নিয়ে আপনাদের ফলাফলটা কি? আমরা দেখছি শুরু থেকেই, সকাল থেকে ভোর থেকেই বিশেষ করে আমাদের ফল ঘোষণা শুরু হয়েছে। এক একটা ডিপার্টমেন্টের পর্যায়ক্রমে ঘোষণা হচ্ছে। আমরা একটু আপ ডাউন করছে নির্বাচনের ফলাফল, কেউ এগিয়ে থাকছে, কেউ পিছিয়ে থাকছে। আমরা আশাবাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অদম্য জুবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীদেরকে বেছে নিয়েছে। আমরা শেষ পর্যায়ে চূড়ান্ত রূপে আপনারা দেখতে পাবেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপিজিএস এজিএস সহ আমাদের অধিকাংশ প্রার্থী জয় হবে ইনশাল্লাহ। জি, মুক্তি যেমনটা দেখছিলেন যে এখনো কিন্তু শিবির সমর্থিত প্যানেল এর একজন কিন্তু বলছেন যে তারা আশাবাদী তাদের প্যানেলে একটা বিজয়ী হবে। তো এখন পর্যন্ত কিন্তু গণনা চলছে এবং যে অবস্থানে আছেন দুই দলই, যেটি হচ্ছে যে তারা আশাবাদী তাদের অবস্থান থেকে। তো এখনো গণনা চলছে। তো মোদাসির, আপনাকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি
মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুরু হয় এই শুনানি। এই মামলার অন্যতম আসামি জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশি পাহারায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে প্রধান আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হয়েছে। কাগজ নির্ভরতা থেকে শতভাগ অটোমেশন পদ্ধতিতে রূপান্তরের অংশ হিসেবে ব্যবসায়ীদের ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটাল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে ভোগান্তি ছাড়া ঘরে বসে অনলাইনে রিফান্ড নিতে পারবেন ব্যবসায়ীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ই-ভোট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, মার্চ থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাটও অনলাইনে দেয়া বাধ্যতামূলক করা হবে। পর্যায়ক্রমে আয়কর ও কাস্টমস শুল্ক সহ অন্যান্য করের রিফান্ডও অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমি যদি ঘরে বসে যদি সব কাজ করতে পারি তাহলে আমি কেন অফিসে দৌড়াবো? তো ওই দিকে আমরা এগোচ্ছি। আমরা খুব দ্রুত এনবিআর এ যতগুলো কাজ আমরা করি প্রত্যেকটা কাজকে ডিজিটাইজ করতে হবে, যাতে করে এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার করতে পারি, এভিডেন্সগুলো আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি এবং সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারি। দেশের 4 বিভাগের 14 জেলায় আজও শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা সহ সারা দেশে আগামী 2 দিন কুয়াশা কম থাকবে, দেখা মিলবে সূর্যের। তবে শীতের অনুভূতিতে তেমন হেরফের হবে না বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজধানী ঢাকায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে বেশি বিপাকে পড়েছেন উত্তর জনপদের মানুষ। নওগাঁয় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। মঙ্গলবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এতে নগরীতে জেঁকে বসেছে শীতের তীব্রতা, ফলে ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আমাদের এখানে প্রচুর শীতের মানুষ বাইরে পাচ্ছে না, এই কারণে মানুষজন কাজ কাম করতে পারছে না। সকালে একটু শীত বেশি হচ্ছে, এই কারণে জনজীবন সাধারণ মানুষের অসুস্থ হয়ে যাচ্ছে। সকাল সকাল আমাদের উঠে ফ্রেশ হওয়া লাগে, কলেজে আসা লাগে, এটা ঠান্ডার ভিতরে একটু সমস্যায়। এদিকে গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না পেরেই কষ্টে দিন পার করছেন নিম্ন আয়ের মানুষ। লালমনিরহাটে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জেলা। মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রচণ্ড শীত, গত 2 দিন একটু সূর্য দেখা গেছিল দুপুরের পর, আজকে তো অবস্থা খুবই খারাপ, সূর্যের দেখা নেই। আমাদের এলাকায় প্রচুর পরিমাণ শীত পড়তেছে, প্রচুর ঠান্ডার কারণে আমরা কাজ করতে পারছি না। শীতের কারণে আমরা লোক নিতে পারছি না, 2টা লোক নিছিলাম, তার মানে শীতের কারণে আবার চলে গেছে ওরা। শীতের এই সময়ে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরম কাপড় ব্যবহার, বিশুদ্ধ খাবার গ্রহণ এবং শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শৈত্যপ্রবাহ যে আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে পরিবেশে, তা শীত থেকে মানে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে সকালবেলা বয়স্ক এবং বাচ্চারা বাসা থেকে বের হবে না। চলতি মাসে দেশে অন্তত 5 দফায় শৈত্যপ্রবাহ হয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এদিকে তীব্র শীতে সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের আক্রান্ত সংখ্যা। এই নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, আপনি তো লালমনিরহাট হাসপাতালে আছেন, সেখানে শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন, এই বিষয়ে আমাদের জানাবেন। আমি যদি বলি যে আমি এখন রয়েছি হাসপাতালে আমি রয়েছি, সকাল থেকে কিন্তু ঠান্ডাজনিত রোগের যে চিকিৎসা নিতে আসা রোগীরা অনেকটাই ভিড় করেছিল। আমি সকাল থেকে দেখেছি যে ডাক্তাররা কিন্তু ছিল, পাশাপাশি আমরা যেটি দেখেছি বিশেষ করে শিশু এবং বিশেষ করে শিশুরা কিন্তু পাশাপাশি অন্য উপজেলার আমরা দেখেছি শিশু
বা বেশি হাসপাতালে তারা আসে, বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগের শিশুরাও কিন্তু এই ঠান্ডাজনিত রোগে হচ্ছে। ডাক্তাররা কিন্তু এই উপজেলা আমরা দেখেছি যে ডাক্তার সংকট থাকার কারণ পরেও কিন্তু ডাক্তাররা চেষ্টা করছে যে রোগীদের চিকিৎসা দিতে। পাশাপাশি যে ডাক্তার সংকটের কারণে তারা কিন্তু হিমশিমও খাচ্ছে যে এই হাসপাতালে রোগীদের চিকিৎসা নিতে আসা রোগীরা। এবং পাশাপাশি আমি আরেকটি জিনিস বলে রাখি যে আজকে আবহাওয়া তথ্য মতে তারা জানিয়েছে যে এই উত্তর অঞ্চলে 9.6 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল এবং আগামীতে আরো 3 দিনে আরো এই সপ্তাহের ভিতরে কিন্তু আরো যে বিদ্যুৎ থেকে শৈত্যবিদ্যুৎ প্রবাহ হয়ে যেতে পারে। আমরা আজকে দুপুর 1টার পর আমরা যে একটি দেখেছি যে সেটি হচ্ছে যে হালকা একটু রোদের সূর্যের দেখা দিয়েছে, সেই রোদের কোনো তাপ সেভাবে নেই। পাশাপাশি যে সকাল থেকে এবং যে তাপমাত্রা সেটি কিন্তু সেই তাপমাত্রা কিন্তু একইভাবে রয়েছে এবং বিশেষ করে যেটি আমরা দেখেছি যে সন্ধ্যার সময় কিন্তু তাপমাত্রা আরো কমে আসে। এতে কিন্তু মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে এবং পাশাপাশি যে ছিন্নমূলের মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো কিন্তু দিনে আয় করতে না পেরে, কাজকর্ম যেতে না পেরে তারাও কিন্তু দিন রাত্রিপাত করছে। আচ্ছা সোনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর এবার দেশটির জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর মেক্সিকো এবং কলম্বিয়াও সামরিক অভিযানের কথা জানান তিনি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নেয়ার পর এবার দেশটির জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। এদিকে মাদুরোকে আটকের পর যুক্তরাষ্ট্রে বসবাসরত 6 লাখ ভেনেজুয়েলানকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহ দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে বহিষ্কার প্রক্রিয়া শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থাকা ভেনেজুয়েলান অভিবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার পর মেক্সিকোয় সামরিক অভিযানের সম্ভাবনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, মাদক কার্টেলগুলো দেশটি চালাচ্ছে এবং মেক্সিকো নিয়ে কিছু একটা করতে হবে। এতে অস্বস্তিতে পড়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে প্রত্যাখ্যানের কথা উল্লেখ করে বলেন, হস্তক্ষেপ কখনো গণতন্ত্র আনেনি, কল্যাণ সৃষ্টি করেনি কিংবা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও দেয়নি। এদিকে ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানিয়ে মাতৃভূমির জন্য প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেয়ার প্রত্যয় জানান তিনি। এদিকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ঐশী আলম, মোহনা সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বঞ্চ তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 6 জানুয়ারি ভিসা বঞ্চের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে। নিয়ম অনুযায়ী এই 38টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বঞ্চ বা জামানত জমা দিতে হতে পারেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যে বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। সীমান্তে ফেলানী হত্যার 15 বছর আজ। 2021 সালে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। মৃত্যুর পর 4.5 ঘন্টা সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। এই ঘটনায় গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। হত্যার সুষ্ঠু বিচার না পেয়ে হতাশ ফেলানীর পরিবার। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ওপার বাংলা এপার বাংলা, মাঝখানে কাঁটাতার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি, বলতো দোষটা কার? 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির অন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে বিএসএফ। এরপর একটানা 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। 2013 সালের 13ই আগস্ট ভারতের কোচবিহারে
জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে ফেলানি হত্যা মামলার বিচার শুরু হয়। বিচারের আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেন বিএসএফের বিশেষ আদালত। ফেলানির বাবা রায় প্রত্যাখ্যান করে পুনরায় বিচারের দাবি জানালে 2015 সালের 2রা জুলাই আদালত অমিয় ঘোষকে খালাস দেন। রায়ের পরে একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানির পরিবারের পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেন। তারপর কয়েক দফা শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে আজও তা শেষ হয়নি। দীর্ঘদিন বিচার না পেয়ে হতাশ ফেলানির পরিবার। অভিযোগ করছেন আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ে হত্যার বিচার পাননি তারা। দেখ করতে করতে 14 বছর যায়, 15 বছরে পড়লো, কিন্তু আমি বিচার পাইনি। এখন যে সরকারি আসুক আমার ফেলানির বিচারটা যেন হয়। ফেলানির বিচারটা কোনদিন পাবো, যেটা আমার বয়স হয়ে গেছে, আমি বিচারটা আমি মরার আগে আমি বিচারটা দেখতে চাই। আর সীমান্ত হত্যা যখন সীমান্তের মধ্যে মানুষ মারা যেতেছে, আমি এটা দেখতে চাই না। সীমান্ত হত্যা আমি বন্ধ চাই। সীমান্ত হত্যা বেড়েই চলছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের। আর ফেলানি হত্যার বিচার না পেয়ে হতাশ স্বজন ও এলাকাবাসী। ফেলানি হত্যার বিচার না হওয়ার কারণে সীমান্ত হত্যা বন্ধ হয়নি। বিগত সরকার চাইলেই ফেলানি হত্যার বিচার করতে পারত। আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। সীমান্তে ফেলানির মতো আর কোনো হত্যাকাণ্ড দেখতে চান না বাংলাদেশের মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে ঘন কুয়াশার প্রভাবে থমকে গেছে চরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা, যার সরাসরি প্রভাব পড়েছে কাঁচা বাজারে। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চল থেকে সময় মতো সবজি সরবরাহ করতে না পারায় 1 সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কয়েক গুণ। ভোগান্তিতে পড়েছেন কৃষক ও সাধারণ ভোক্তারা। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঘন কুয়াশায় চরাঞ্চলের নৌযান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে সিরাজগঞ্জের যমুনাপাড়ের কৃষকরা। সময় মতো শহরের পাইকারি আড়তে পৌঁছাতে পারছে না টাটকা সবজি। অনেক সময় একদিন আগেই বাজারে এসে বসে থাকতে হচ্ছে কৃষকদের। এতে খরচ আরও বাড়ছে তাদের। ছাত্রা নৌকা কয়দিন হয়তো 10টার সময় এসেছে, আবার 12টা-1টার সময় হয়েছে। কুয়াশা চোখে দেখা যায় না। ঘন কুয়াশার কারণে সকালে আমাদের এখানে বাজার লাগে, সেই বাজারটা ধরার জন্য ইনারা একদিন আগেই কষ্ট করে রাত্রেই চলে আসে, আর সেই বাজারে থাকে। গেলে থাকছি, খাওয়া দাওয়া সব বোর্ডিং করছি, আর সকালে বেচাকিনি করতেছি। এ অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে সিরাজগঞ্জের পাইকারি আড়তগুলোতে। সপ্তাহ ব্যবধানে সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। আড়তদাররা বলছেন চরাঞ্চল থেকে সবজি কম আসায় বেশি দামে বিক্রি করছেন তারা। ঘন কুয়াশার কারণে আমাদের নৌকা যেগুলো নদী পথে যেগুলো আসে তারা আসলে এই আসতে পারতেছে না এবং কৃষক মাঠে যেতে পারতেছে না, সেই কারণে দামগুলো এখন একটু বেশি। ঘন কুয়াশা আরো কয়েকদিন স্থায়ী হলে সবজির বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন সবাই। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে আসন্ন টি-20তে বিশ্বকাপের নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার সরিয়ে নেয়ার জোরালো দাবি জানালেও ESPN ক্রিক ইনফোর রিপোর্ট অনুযায়ী আইসিসি সেই আবেদন নাকচ করেছে। যদিও শুরুতে বিষয়টি ইতিবাচকভাবে দেখার আভাস দিয়েছিল তারা। সূত্রের খবর অনুযায়ী আইসিসি বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হয় তাদের ভারতেই খেলতে আসতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকির মুখে পড়তে হবে। তবে বিসিবি অবশ্য দাবি করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এমন কোনো আলটিমেট তাদের দেয়া হয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রার্থিতা বহাল বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল আবেদন। জাকসু নির্বাচনে 10 বিভাগ ও 1 অনুষদের ফলাফল ঘোষণা। শেষ খবরে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল, ফল মেনে নেওয়ার ঘোষণা সব প্রার্থী। তীব্র শীতে কাঁপছে উত্তর জনপদ, বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। এবং মাদুরোকে অপহরণের পর এবার ভেনেজুয়েলার জ্বালানি যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। সেনা অভিযানের পরবর্তী টার্গেট মেক্সিকো ও কলম্বিয়া।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।